সবাইকে আমার নমস্কার। যারা এই অনুষ্ঠান দেখছেন আমার গুরুজনদের আমার নমস্কার এবং প্রণাম, এবং যারা ছোটরা আছেন তাদেরকে আমার স্নেহ এবং ভালোবাসা, এবং যারা অনুষ্ঠান দেখছেন না তাদেরকেও আমার নমস্কার এবং প্রণাম। দেখুন, এটা একটা সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান, সম্পূর্ণ বৈদিক জ্যোতিষ, সনাতন জ্যোতিষ এবং বেদজ্ঞ জ্যোতিষের অনুষ্ঠান। বেদ, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে চারটে বেদ আমাদের আছে, সাম, ঋগ, যজুর এবং অথর্ববেদ, এই জ্যোতিষকে বলা হয় বেদের চক্ষু। একটি মানুষের যদি চক্ষু না থাকে তাহলে তো তার কাছে সমস্ত জীবনটাই অন্ধকার, বেঁচে থেকেও তার কোনো লাভ নেই। তাই জ্যোতিষ হচ্ছে এমন একটি সাবজেক্ট, তাই তাকে বলা হয়েছে বেদের চক্ষু। সুতরাং এই জ্যোতিষটা কি জিনিস? আমরা জ্যোতিষিকায় যাব কেন? জ্যোতিষ কি ভগবান? জ্যোতিষীরা কি ভগবান? জ্যোতিষীরা কখনো ভগবান নয়। জ্যোতিষীরাও একটা মানুষ। সেই মানুষরা এই শাস্ত্রটাকে নিয়ে পড়াশোনা করেই সে জ্যোতিষী হয়েছে। অনেকে বলতে দেখি যে আমার কাছে আসুন, আমি আপনার ভাগ্য পরিবর্তন করে দেব। আমার কাছে আসুন, 100% ভালো ফল পাবেন। আমার কাছে আসুন, আপনি রাতারাতি অনেক বড় হয়ে যাবেন। না, জ্যোতিষরা কখনো ভাগ্য পরিবর্তন করতে পারে না। জ্যোতিষশাস্ত্র ভাগ্য পরিবর্তনের কথা বলেনি। জ্যোতিষশাস্ত্র ভাগ্যে কি আছে সেটা বলে দেওয়ার জন্য জ্যোতিষশাস্ত্র। আপনার ভাগ্যে কি হয়েছে, বর্তমানে আপনার সময় কেমন চলছে, ভবিষ্যতে আপনার সময় কেমন যাবে, সেইটা আপনাকে বলে দেওয়া। যে অতীতে আপনার এই ঘটনাগুলি ঘটেছে, বর্তমানে আপনার এই সমস্যাগুলি চলছে, আগামী দিন আপনার এই অসুবিধাগুলো আসতে পারে, বা আপনি এই লাইন নিয়ে থাকুন, আপনার পক্ষে ভালো। কোনো প্রকৃত জ্যোতিষী আপনাদেরকে ভয় দেখাবে না। জ্যোতিষশাস্ত্র ভয় দেখানোর শাস্ত্র নয়, জ্যোতিষশাস্ত্র একটা গাইডলাইনের শাস্ত্র। জ্যোতিষ কথাটার মধ্যে আছে জ্যোতি। জ্যোতি মানে হচ্ছে আলো। যে শাস্ত্র অন্ধকার থেকে অন্ধকারকে নির্মূল করে আলোর দিকে নিয়ে যায়, যে শাস্ত্র আপনাকে আলোর পথ দেখাবে, সেটাই কিন্তু জ্যোতিষ। সুতরাং আমরা তো অন্ধকারের মধ্যে ডুবে আছি। একটা সমস্যা আমাদের কাছে আসছে, আমরা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছি। প্রকৃত জ্যোতিষী সে অন্ধকার দূরীভূত করে আপনাকে আলোর দিকে নিয়ে যাবে, তাই সে জ্যোতিষী। এবং জ্যোতিষ শাস্ত্র সেটা। কোনো জ্যোতিষী কখনো আপনাকে ভয় দেখাবে না, বা আপনারাও কোনো জ্যোতিষীর কাছে গিয়ে আগে থেকে বলবেন না যে কোন সমস্যা আপনারা গেছেন। প্রকৃত জ্যোতিষী সে গণনা করে বলে দেবে যে আপনাদের এই সমস্যাগুলি বর্তমানে চলছে, আপনারা এই সমস্যার এই জন্য আমার কাছে এসেছেন। এবং যে জ্যোতিষী দেখবেন বই নিয়ে নিয়ে গণনা করছে, কতগুলো এফিমেরিস, পঞ্জিকা, এই যে দেখবেন এগুলো এফিমেরিস, পঞ্জিকা। এই এফিমেরিস দেখে দেখে গণনা করতে হবে। রাশিচক্র, ভাবচক্র, নবাংশ, দ্বাদশাংশ, দশা, অন্তর্দশা, এই এফিমেরিসগুলো দেখে দেখে গণনা করবে। ল্যাপটপ দেখে দেখে নয়। এখন তো জ্যোতিষিকায় দেখবেন ল্যাপটপ দেখে তাহলে সে জ্যোতিষী কি জানলো বা কি শিখলো? প্রকৃত জ্যোতিষী কখনো ল্যাপটপ ইউজ করবে না। প্রকৃত জ্যোতিষী এফিমেরিস দেখে দেখে গণনা করবে, এবং আপনাদের পাস্টগুলি, অতীতের কথাগুলি আগে বলে দেবে, আপনারা কেন গেছেন সেটাও বলে দেবে। ভাববেন যে হ্যাঁ, এই প্রকৃত জ্যোতিষী। আর কোনো জ্যোতিষীর কাছে গিয়ে কখনো আপনারা কিচ্ছু বলবেন না, দেখুন না সে কি বলছে। এবং এই যে অনুষ্ঠানটা আমি করছি, এই অনুষ্ঠানটা দেখবেন আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। দেখুন, আমার কাছে আমি আসতে বলবো না, আমাকে ফোন করবেন কিনা বা আমার কাছে আসবেন কিনা সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত। কয়েকদিন আমার অনুষ্ঠানটা দেখার পরে সিদ্ধান্ত নেবেন। বা আরও অনেক জ্যোতিষী আছে। আমি যেটা বারবার করে বলি, প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন, যে জ্যোতিষীরা ল্যাপটপ ইউজ করছে না, হাতে পঞ্জিকা দেখে দেখে গণনা করছে। হ্যাঁ, সময় লাগে ঠিকই, কিন্তু আপনি তো তার কাছে গেছেন, তার কাছ থেকে সময় নেওয়ার জন্য আপনি একটা ভিজিট দেবেন। এবং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। যেটা আমি আজকে আলোচনা করব সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কর্মভাব। আমাদের কাজকর্ম কেমন হবে, কখন কাজকর্ম হবে, আমাদের ব্যবসা হবে না চাকরির দিকে উন্নতি আছে, আমাদের আর্থিক অবস্থা কেমন থাকবে, এবং মাঙ্গলিক নিয়ে একটা অত্যন্ত দুশ্চিন্তা সবার মধ্যে আছে। মাঙ্গলিক মানে হয়তো বিবাহ হবে না, মাঙ্গলিক মানে হয়তো ডিভোর্স হয়ে যাবে। এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, কর্ম এবং অর্থ বা মাঙ্গলিক তিনটে বিষয় আমি আলোচনা করব। এটা একটা রাশিচক্র।
মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, 12টা রাশি এখানে আছে। মেষকে লগ্ন ধরা হয়েছে, মেষ এখানে লগ্ন। যাকে লগ্ন ধরা হবে সেটা 1 নম্বর ঘর হবে বা 1 নম্বর রাশি বা ভাব হবে। তাহলে প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এবং দ্বাদশ। কর্ম বিচার করতে গেলে কর্ম 2 প্রকারের, 3 প্রকারের। এক হচ্ছে চাকুরি, আপনি চাকুরি করতে পারেন কোথাও, এবং ব্যবসা এবং আপনার প্রফেশন, কোনো প্রফেশন আপনার আছে কিনা, প্রফেশন দেখতে হবে। চাকুরি এবং ব্যবসা, প্রফেশন আপনার ক্ষেত্রে কেমন উন্নতি ক্ষেত্রে আছে। চাকুরির ক্ষেত্রে পরাশর সংহিতায় চাকুরির ক্ষেত্রে কোন কোন ভাব, লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, নবম ভাব এবং একাদশ ভাব। লগ্ন, ষষ্ঠ, দশম, নবম, দশম, একাদশ। লগ্ন ভাব, ষষ্ঠ ভাব, নবম ভাব, দশম ভাব এবং একাদশ ভাব, এই ভাবপতিগুলি প্রত্যেকটি ভাবের একটা করে অধিপতি হচ্ছে গ্রহ। লগ্ন মানে আপনি নিজে, ষষ্ঠ মানে আপনার চাকুরি, নবম মানে আপনার ভাগ্য, দশম মানে আপনার কর্ম, একাদশ মানে আপনার আয় ভাব। লগ্ন, ষষ্ঠ, নবম, দশমে, একাদশ এই ভাব বা ভাবপতিগুলি যদি কারো জন্মছকে শুভ অবস্থায় অবস্থান করে তাহলে তার চাকরির দিকে মন যাবে। কি ধরনের চাকরি হবে? ষষ্ঠ ভাবের যে অধিপতি গ্রহ হবে, সে অধিপতি গ্রহের কারকতা অনুযায়ী চাকরি হবে। যদি ষষ্ঠপতি বুধ হয় তাহলে তার কোনো কেরানির চাকরি, লেখালেখি চাকরি, স্কুল মাস্টার। যদি ষষ্ঠ ভাব এখানে শনি হয়, লোহার কোনো ব্যবসা বা লৌহ জাতীয় কোনো কাজকর্ম, অর্থাৎ লগ্নের ষষ্ঠ ভাবপতি যে গ্রহটি হবে সেই ভাবের কারকতা অনুযায়ী তার চাকরি হবে। যদি লগ্নের ষষ্ঠ ভাবপতি চন্দ্র হয়, নেভি, জাহাজে, জলে অর্থাৎ কোনো জলজ দপ্তর, মৎস্য দপ্তরে তার চাকরি হবে। দেখতে হবে লগ্নের ষষ্ঠ ভাবপতি যে গ্রহটি হবে সেই গ্রহটির কারকতা অনুযায়ী তার চাকরির ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসার ক্ষেত্রে কি করতে হবে? ব্যবসার সূত্র কি? পরাশরী হোরায় লগ্নপতি, দ্বিতীয়পতি, সপ্তমপতি, দশমপতি এবং একাদশপতি। লগ্ন মানে আপনি নিজে। সব সময় যে কোনো ভাব বিচার করতে গেলে লগ্ন ভাব বা লগ্ন ভাবপতিকে কিন্তু আনতে হবে। যদি কোনো বিষয় বিচার করতে গেলে লগ্ন বা লগ্ন ভাবপতি সেই বিষয়ে কানেকশন থাকে তাহলে কিন্তু তার সেই ভাবটা অবশ্যই তার নির্ধারিত হবে। দেখতে হবে ব্যবসার ক্ষেত্রে গেলে লগ্নপতি, দ্বিতীয়পতি, সপ্তমপতি, দশমপতি এবং একাদশপতি এই ভাব বা ভাবপতি গ্রহগুলি যদি শুভ অবস্থায় থাকে, অর্থাৎ লগ্নের কেন্দ্রকোণে অবস্থান করে, তাহলে তার ব্যবসার দিকে কিন্তু উন্নতি হবে। অর্থাৎ এখানে লগ্নপতি হচ্ছে আপনার মঙ্গল, সপ্তমপতি শুক্র, দশমপতি শনি, একাদশপতিও শনি, দ্বিতীয়পতি এখানে শুক্র। যদি এই ভাবপতি গ্রহগুলি শুভ অবস্থায় থাকে, লগ্নের কেন্দ্রকোণে অবস্থান করে এবং যে কোনো লগ্নের অষ্টম বা দ্বাদশ ভাবপতির সাথে কোনো কানেকশন না করে, ভাবের সাথে কানেকশন না করে, তাহলে তার ব্যবসার দিকে উন্নতি হবে। কি ধরনের ব্যবসা হবে? লগ্নের সপ্তম ভাবের যে গ্রহটি হবে, সেই গ্রহটির কারকতা অনুযায়ী তার কিন্তু ব্যবসা হবে। যদি লগ্নের সপ্তম ভাবে গ্রহ রবি হয়, ধরুন কারো মকর লগ্ন, কারো আপনার কুম্ভ লগ্নের সপ্তমপতি হচ্ছে সিংহ রাশির ঘর রবি, অর্থাৎ যদি রবি হয় তাহলে তার ইলেকট্রনিক্স গুডসের ব্যবসায় উন্নতি হবে, চশমার দোকানের ব্যবসায় উন্নতি হবে। যদি কারো কর্কট লগ্ন হয়, কর্কট লগ্নে সপ্তমপতি শনি, তাহলে তার লৌহ জাতীয় ব্যবসা উন্নতি হবে, তেলের ব্যবসা উন্নতি হবে। অর্থাৎ লগ্নের সপ্তমপতি কি অবস্থাতে আছে দেখতে হবে। হাত দিয়ে কি করে বুঝবেন হাতের ক্ষেত্রে কখন চাকরি হবে? চাকরির ক্ষেত্রে দেখতে গেলে দেখতে হবে বুধের পজিশন কেমন অবস্থাতে আছে, বৃহস্পতি পজিশন কেমন অবস্থায় আছে, রবির মাউন্ট কেমন অবস্থাতে আছে, একটা ভালো রবি রেখা আছে কিনা, বৃদ্ধাঙ্গুষ্টি কি অবস্থাতে আছে এবং সুন্দর একটা ভাগ্য রেখা যদি থাকে তাহলে তো চাকরির দিকে কিন্তু মন যাবে। কখন চাকরি হবে? যখন দেখবেন ভাগ্য রেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা উঠছে বা রবি রেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা উঠছে, শিরোরেখা থেকে কোনো ঊর্ধ্বগামী রেখা উঠছে, এই বয়সটা নির্ণয় করে কিন্তু তার তখন চাকরি হবে। ব্যবসা কখন হবে? যদি কারো দেখেন বুধের স্থানটি খুব ভালো এবং বৃদ্ধাঙ্গুষ্টি
নমনীয় নয়, অনমনীয়, মোটামুটি নমনীয়, এবং সুন্দর একটা ভাগ্যরেখা আছে, শিরোরেখাটি খুব সুন্দর অবস্থাতে আছে, খুব একটা ঢালু হয়ে নিচের দিকে নেই, এবং হাতের রংটাও খুব সুন্দর গোলাপি রং, এবং বুধের আঙ্গুলটাও খুব সোজা অবস্থাতে আছে, তারা কিন্তু ব্যবসার দিকে মন যাবে। কি ধরনের ব্যবসা হবে? দেখতে হবে যে হাতে যে মাউন্টটি, হাতের মধ্যে যে মাউন্টটা, যে গ্রহের মাউন্টটা একটু উচ্চ অবস্থায় থাকবে, সেই গ্রহের কারকতা অনুযায়ী তার ব্যবসা হবে। কখন চাকরি হবে? যখন ষষ্ঠপতি দশমপতির দশা অন্তর্দশা চলবে, বা যখন ষষ্ঠপতি এবং দশমপতি গোচরে তাদের স্থানকে দৃষ্টি দেবে, তখন তার চাকরি হবে। কখন ব্যবসা হবে? যখন লগ্নপতি সপ্তমপতি দশমপতির দশা অন্তর্দশা চলবে, তখন তার ব্যবসা হবে। দেখুন কত সুন্দর সূত্র, কত সুন্দর সূত্র বোঝানো যায় হাত দেখে এবং ছক দেখে তার চাকরি হবে না তার ব্যবসা হবে। কখন চাকরির ক্ষেত্রে উন্নতি হবে, কখন চাকরি হবে, কখন ব্যবসার ক্ষেত্রে উন্নতি হবে, কখন ব্যবসা হবে, কি বিষয়ে চাকরি হবে, কোন লাইনে চাকরি হবে, এবং কোন বিষয়ে আপনি ব্যবসা করতে পারবেন। এই শাস্ত্র তো আজকের নয়, এই শাস্ত্র তো 5000 বছর আগেকার দিনের। তারা বুঝলেন কি করে ঋষিমুনিরা? তারা দেবজ্ঞ ঋষিমুনি ছিলেন, তারা বুঝেছেন যে মানুষের এই সমস্যাগুলি আসবে, মানুষ এই দিকে তাদের মন যাবে, এবং তৎকালীন যুগেও কিন্তু মানুষ চাকরি করতেন, মানুষ ব্যবসা করতেন, মানুষ জীবিকা নির্বাহ করতেন। কিন্তু এত চেষ্টা করার পরেও যখন দেখছে সাকসেস আসছে না, সমস্যার পর সমস্যা, মানুষ চেষ্টা করার পর যখন তার সাকসেসটা না আসে, যখন সে সমস্যার মধ্যে পড়ে, তখন তো জ্যোতিষিকায় যায়। আর এক একজন জ্যোতিষী আছে সেই দুর্বল জায়গাগুলোকে নিয়ে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে। না, জ্যোতিষী মানে হচ্ছে একটা ভালো গাইডলাইন, আপনাকে সৎ উপদেশ দেবে। হ্যাঁ, প্রতিকার করতে হয়। কতগুলি সমস্যা থাকলে যে আপনি চেষ্টা করছেন, চেষ্টা করার পরও চাকরি পাচ্ছেন না, চেষ্টা করছেন ব্যবসায় উন্নতি হচ্ছে না, চেষ্টা করছেন আর্থিক উন্নতি হচ্ছে না, চেষ্টা করছেন আপনি আপনার মতন করে নিজেকে এগোতে পাচ্ছেন না, তখন দেখতে হবে যে আপনার জন্মছকে এমন কোনো গ্রহ পজিশন আছে, বা আপনার জন্মছকে এমন কোনো দশান্তর্দশা চলছে, বা কোনো পজিশন আছে, নবাংশে হোক ভাবচক্রে হোক, এমন কোনো অসুবিধা আছে সেখানে কোনো কানেকশনের জন্য আপনি চেষ্টা করেও সাকসেসটা পাচ্ছেন না, তখন কোনো প্রকৃত জ্যোতিষীকে দেখাবেন, এবং সেই জ্যোতিষী বলে দেবে যে আপনার এই সমস্যাগুলো যদি আপনি প্রতিকার করতে পারেন তাহলে কিন্তু আপনি এগোতে পারবেন। প্রতিকারের বিষয়ে পরে আসছি। আমি যেটা আজকে আলোচনা করব আর্থিক উন্নতি কখন আমাদের হবে, অর্থ কোন কোন ভাব থেকে দেয়। দেখুন, জ্যোতিষশাস্ত্র হচ্ছে ভাবচক্র, ভাবপতি, রাশিচক্র, রাশি অধিপতি এবং 27টা নক্ষত্র, 9টি গ্রহ, এটা নিয়েই কিন্তু প্রকৃত জ্যোতিষী এবং প্রকৃত জ্যোতিষশাস্ত্র। সুতরাং যেটা আমি আজকে বলবো অর্থভাগ্য নিয়ে, আপনাদের আর্থিক দিকটা কেমন যাবে। দেখুন, অর্থভাগ্য কোন কানেকশন থাকলে আর্থিক উন্নতি হয়। অর্থর দিকে দেখি, অর্থ দেখতে গেলে লগ্ন ভাব, দ্বিতীয় ভাব, চতুর্থ ভাব, নবম ভাব, একাদশ ভাব। লগ্ন হচ্ছে আপনি নিজে, চতুর্থ ভাব হচ্ছে লক্ষ্মী ভাব, নবম ভাব হচ্ছে বিষ্ণু ভাব, এবং দ্বিতীয় ভাব হচ্ছে আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, এবং লগ্নের একাদশ ভাব হচ্ছে আপনি কতটা অর্থ আয় করতে পারবেন। লগ্ন ভাব মানে আপনি নিজে, লগ্নে দ্বিতীয় হচ্ছে আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, লগ্নের চতুর্থ ভাব হচ্ছে আপনি লক্ষ্মী ভাব, লগ্নের নবম ভাব হচ্ছে বিষ্ণু ভাব, এবং লগ্নের একাদশ ভাব হচ্ছে আপনি কতটা অর্থ আয় করতে পারবেন। আপনি জীবনে অনেক অর্থ আয় করতে পেরেছেন, লগ্নের একাদশ ভাব বা ভাবপতি খুব ভালো, কিন্তু অর্থ সঞ্চয় করতে পারেননি, লগ্নের দ্বিতীয় ভাব বা দ্বিতীয় ভাবপতি কিন্তু ভালো অবস্থাতে নেই। আবার আপনি অর্থ সঞ্চয় করেছেন, আপনার অনেক অর্থ আছে, দ্বিতীয় ভাব বা ভাবপতি খুব ভালো, কিন্তু আপনার অর্থ আয়ের দিকটা কিন্তু খুব একটা ভালো নেই, অর্থাৎ একাদশ ভাব বা একাদশ ভাবপতি কিন্তু ভালো অবস্থাতে নেই। আর চতুর্থ হচ্ছে লক্ষ্মী স্থান, যে লক্ষ্মী আপনাকে অর্থ দেবে। নবম হচ্ছে বিষ্ণু স্থান, যে বিষ্ণু আপনাকে আর্থিক উন্নতি করাবে। যদি কারো জন্মছকে লগ্ন ভাবপতি, দ্বিতীয় ভাবপতি, চতুর্থ ভাবপতি, নবম ভাবপতি এবং একাদশ ভাবপতি জন্ম ভাবচক্রে বা রাশিচক্রে শুভ অবস্থায় অবস্থান করে, এবং তার সঙ্গে বৃহস্পতি এবং শুক্র শুভ অবস্থায় থাকে, তাহলে তার আর্থিক উন্নতি কিন্তু খুব ভালো হবে। সে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবে, আর্থিক দিকটাও তার ভালো হবে। এবং যদি কারো লগ্নপতি, দ্বিতীয়পতি, একাদশপতি লগ্নের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব বা ভাবপতির সাথে কানেকশন করে, তাহলে কিন্তু তার আর্থিক দিকটা খুব একটা ভালো হবে না।
হাত দিয়ে কি করে বুঝবেন? হাত দেখে দেখতে হবে হাতের ক্ষেত্রে শুক্রের পজিশনটা কি অবস্থাতে আছে, শুক্র, বৃহস্পতি, এখানে কোনো তিল বা জাল চিহ্ন বা বড় কোনো ক্রস আছে কিনা, হাতের রংটা কেমন আছে, বৃহস্পতির অঙ্গুলটি কি অবস্থাতে আছে, সুন্দর ভাগ্যরেখা আছে কিনা, সুন্দর রবিরেখা আছে কিনা। যদি সুন্দর ভাগ্যরেখা রবিরেখা থাকে, শুক্র বৃহস্পতি স্থান ভালো থাকে, বৃদ্ধাঙ্গুষ্টি খুব সুন্দর হয়, তাহলে তো আর্থিক উন্নতির দিকে ভালো যোগাযোগ আসবে, সে অর্থ সঞ্চয় করতে পারবে। যদি কারো ভাগ্যরেখা একাধিকবার ক্রস চিহ্ন থাকে, দাগ দাগ থাকে, রবি স্থানটা নিচু অবস্থায় থাকে এবং বৃহস্পতি এবং শুক্রের বাউন্ডটা খুব একটা ভালো না থাকে, তাহলে কিন্তু তার আর্থিক দিকটা খুব একটা ভালো হবে না। দেখুন কত সুন্দর এই শাস্ত্র, কত সুন্দর এই শাস্ত্র। আপনি কতটা অর্থ সঞ্চয় করতে পারবেন, কতটা আর্থিক বলবান হতে পারবেন, তাও কিন্তু এখানে বলা হচ্ছে। তাই বলি প্রকৃত জ্যোতিষী চিনতে শিখবেন, প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন এখন তো। এবং সবার অনুষ্ঠান দেখুন, সবার অনুষ্ঠান আপনি যদি না দেখেন, প্রকৃত জ্যোতিষী আপনি চিনতে পারবেন না। আমি কখনো বলবো না আমার কাছে আসতে, আমার থেকে অনেক বড় জ্যোতিষী আছে, তাদের কাছে যেতে পারেন। আমি যেটা বারবার করে বলবো যে আমার অনুষ্ঠানটা দেখুন, আমাকে ফোন করবেন কিনা, আমার কাছে আসবেন কিনা পরের কথা, আগে আমার অনুষ্ঠানটা দেখুন। এবং যারা আমার কাছে আসবেন একটু ভরসা নিয়ে আসবেন, আস্থা নিয়ে আসবেন। আজকে এলেই কালকে কাজ হবে না। তবে হ্যাঁ, কতগুলো প্রতিকার, আমি কিন্তু কখনো পাথর দেই না, কোনো কবচ দেই না, কোনো যন্ত্রম দেই না। আমি কখনো আপনাদেরকে শ্মশানে নিয়ে গিয়ে যজ্ঞ করার কথা বলবো না। আমি কখনো বলবো না 3 রাস্তার মাঝখানে নিয়ে গিয়ে কাজগুলো করুন, কখনো না। আমি কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া করাবো। আমি কখনো বলবো না পাথর কবচ পড়ুন, আমি বলবো কতগুলো প্রতিকার। প্রতিকারটা তো আপনাদের, আপনারাই তো প্রতিকারটা করবেন। সমস্যার তো আপনাদের, আপনারাই তো প্রতিকার করবেন। কোনো জ্যোতিষীকে কিছু টাকা দিলেন, সে কতগুলো পাথর কবচ যন্ত্রম বানিয়ে এনে দিল। আপনি কি দেখেছেন সে বানিয়েছে? আপনার চোখের সামনে বানিয়েছে। একটা কবচ তৈরি করতে গেলে লক্ষ্যবার জপ করতে হয়, একটা যন্ত্রম তৈরি করতে গেলে তিথি নক্ষত্র থেকে জপ করে সেটা করতে হয়। সুতরাং সেই কবচ বা যন্ত্রম যদি আপনারা তৈরি করেন, যদি আপনাদেরকে দিয়ে তৈরি করানো যায়, হ্যাঁ জ্যোতিষীরা বলে দেবে যে কোন উপায়ে করবেন, কোন পদ্ধতিতে করবেন। আপনার সমস্যা আপনি সমাধান করবেন, কোনো জ্যোতিষী সমাধান করবে না। আপনার প্রতিকার আপনারা নিজে করবেন। যার বিবাহ হচ্ছে না, যার কর্মক্ষেত্রে উন্নতি হচ্ছে না, যার আর্থিক উন্নতি হচ্ছে না, তাদেরকে দিয়ে কতগুলো কাজ করাতে হয়, কতগুলো গুপ্ত বৈদিক প্রয়োগ, কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া, সেগুলি আপনারা করবেন। সমস্যা তো আপনার, সমাধানটাও আপনারা করবেন, কোনো জ্যোতিষী করবে না। তাই সেই কতগুলো গুপ্ত প্রয়োগ, যে গুপ্ত বৈদিক ক্রিয়া যদি আপনারা করতে পারেন, অভ্যর্থ ফল পাবে। এবং সেই কতদিনের মধ্যে ফল পাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেব। আপনাদের হ্যাঁ, এই প্রয়োগগুলো করতে কতগুলো দ্রব্যের প্রয়োজন হয়, কতগুলো প্রাকৃতিক দ্রব্য, ওই দ্রব্যগুলো কোথাও দোকানে কিনতে পাওয়া যায় না বা হাটে বাজারে বিক্রি হয় না। কতগুলো গুপ্ত বৈদিক প্রয়োগ, কতগুলো গুপ্ত বৈদিক দ্রব্য দিয়ে, ওই দ্রব্যগুলো একটু মূল্য আছে, কতগুলো ওই দ্রব্যগুলো দুষ্প্রাপ্য দ্রব্য, সেগুলো দিয়ে যার যে সমস্যা, যদি আপনারা যদি সেই কাজটা করতে পারেন, হ্যাঁ প্রকৃত জ্যোতিষী বলে দেবে যে কোন উপায় করতে হয়, কিভাবে করতে হয়। যদি আপনারা সেটা করতে পারেন এবং যার সমস্যা যদি সে না আসে, তার বাড়ির লোক এসেও কিন্তু সেই কাজগুলি করতে পারে। এগুলো কতগুলো পুজো অর্চনা, কতগুলো আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনারা পুজো অর্চনা করেন, আপনারা সূর্য মন্ত্র পাঠ করেন, আপনারা গীতা পড়েন। এগুলো কতগুলো মারাত্মক কোনো ভয়ের কোনো কাজ এগুলো নয়, কতগুলো পূজা, কতগুলো বৈদিক ক্রিয়া, কতগুলো গুপ্ত বৈদিক ক্রিয়া। অনেক তো পাথর পড়েছেন, কবচ পড়েছেন, এখন তো পাথর অনলাইনেও পাওয়া যাচ্ছে। কত পাথর কবচ পড়বেন? এতে কোনো পাথর কবচ পড়ার কোনো প্রয়োজন নেই। কতগুলো শাস্ত্রসম্মত এবং বেদজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে সেই ক্রিয়াগুলি আপনারা করবেন, দেখবেন অভ্যর্থ ফল পাবেন। চাকরি হচ্ছে না, অভ্যর্থ চাকরি পাবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, অভ্যর্থ উন্নতি হবে। আপনারা নিজেরা সেই কাজটা করবেন এবং কাজটা করেও আপনারা দেখবেন যে হ্যাঁ আমি অনেক আনন্দে আছি। এই দোষটা আমি আমার দোষ আমি নিজে কাটালাম, আমার সমস্যার সমাধান আমি নিজে করলাম। শুধু এর থেকে কিন্তু বড় স্যাটিসফ্যাকশন কিন্তু আর নয়। এর জন্য কোনো জ্যোতিষীকে টাকা দেওয়ার দরকার নেই। হ্যাঁ কতগুলো দ্রব্য আছে, সেই দ্রব্যগুলো আনতে হয়, জোগাড় করতে হয়। সেই দ্রব্যের কতগুলো মূল্য কিন্তু আছে, সেই দ্রব্যগুলো জোগাড় করে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন এবং কোনো প্রকৃত জ্যোতিষীর কাছ থেকে সেটা জেনে নিয়ে। এবং দেখবেন যেটা আমি আজকে বলবো, মাঙ্গলিক নিয়ে অনেক ভয়ভীতি আপনাদের আছে। দেখুন মাঙ্গলিক কেন হয়, এই একটা রাশিচক্র দেখুন, 12টা রাশি এখানে আছে, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। 12টা রাশি এখানে আছে। দেখতে হবে লগ্নে যদি কারো মঙ্গল থাকে, লগ্নে মঙ্গল, চতুর্থ স্থানে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল। যদি কারো জন্মছকে লগ্নে মঙ্গল থাকে,
চতুর্থ স্থানে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে, অষ্টমে মঙ্গল থাকে, দ্বাদশে মঙ্গল থাকে, তাহলে কিন্তু সে মাঙ্গলিক হয়। মেয়েদের ক্ষেত্রে লগ্ন থেকেও ধরা যেতে পারে এবং রাশি থেকেও কিন্তু ধরা যেতে পারে। সুতরাং মাঙ্গলিক থাকা মানেই মাঙ্গলিক থাকলেই যে বিবাহ হবে না তা নয়, মাঙ্গলিক থাকলেই যে ডিভোর্স হবে তাও কিন্তু নয়। মাঙ্গলিক কথাটা হচ্ছে মঙ্গল থেকে, মঙ্গলকে বলা হয় উগ্র, উগ্র অর্থাৎ যার উগ্র প্ল্যানেট, উগ্র অর্থাৎ সাহসী, দাম্ভিক, অহংকারী হচ্ছে মঙ্গল, অর্থাৎ মঙ্গল সবসময় তেজস্বী গ্রহ। তো এই তেজস্বী সম্পূর্ণ একটা গ্রহ যদি লগ্নে থাকে, তাহলে যার লগ্নে থাকবে সে চট করে সে রেগে যাবে, তার দাম্ভিক ভাব থাকবে। লগ্নের চতুর্থ স্থানে থাকলে, অর্থাৎ চতুর্থ স্থানে সংসার যদি মঙ্গল থাকে, অর্থাৎ তার সংসারের ক্ষেত্রে একটা উগ্র ভাব থাকবে। সপ্তম ভাব অর্থাৎ বিবাহ বা স্বামীর বা স্ত্রীর ভাব, এখানে মঙ্গল থাকলে সেই স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে একটা উগ্র ভাব, দাম্ভিক ভাব থাকবে। অষ্টম হচ্ছে সাংসারিক সুখ শান্তির ক্ষেত্রে স্থান, অষ্টমে মঙ্গল থাকলে তার চাওয়া পাওয়ার দিকে একটা উগ্রভাব থাকবে। দ্বাদশ হচ্ছে ব্যয়ের স্থান, ব্যয়ের স্থানে মঙ্গল থাকলে তার সবসময় একটা বিচ্ছেদের দিকে, ব্যয়ের দিকে মন থাকবে। তাই শাস্ত্রকারগণ বলে গেছেন, লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে যদি মঙ্গল থাকে, তার সাংসারিক জীবনে, বিবাহিত জীবনে অসুবিধা হয়। অসুবিধার কথা বলেছে, কিন্তু বিয়ে হবে না কখনো বলেনি, ডিভোর্সের কথা বলেনি। সুতরাং এই যে অসুবিধাটা, যদি অসুবিধাটার প্রতিকার করা যায়, যদি অসুবিধাটা আগে থেকে প্রতিকার করা যায়, যার মাঙ্গলিক, যদি তার মাঙ্গলিকটা প্রতিকার মানে কতগুলো পাথর পড়া নয়, যেটা বললাম, প্রতিকার মানে যার মাঙ্গলিক, যার সমস্যা, তাকে দিয়ে কতগুলো বৈদিক ক্রিয়া, তাহলে কিন্তু অবশ্যই মাঙ্গলিক দোষটা কেটে যায়। এবং যে মাঙ্গলিক, তাকে যদি মাঙ্গলিক কোনো পাত্রের সঙ্গে বিবাহ দেওয়া হয়, তাহলেও কিন্তু সেই মাঙ্গলিকটা কেটে যায়। আমি আজকে টোটকা বলবো যে মাঙ্গলিক, যারা মাঙ্গলিক সমস্যার মধ্যে ভুগছেন, বিবাহ হচ্ছে না তাদের জন্য একটা হলুদ রঙের কাপড়ের টুকরো নেবেন। হলুদ রঙের কাপড়ের টুকরোর মধ্যে একটু মসুর ডাল রাখবেন, একটু গুঁড়ো হলুদ রাখবেন, একটু সিঁদুর রাখবেন, একটু লবঙ্গ রাখবেন। যে সমস্ত পাত্রপাত্রী বিবাহ হচ্ছে না, চেষ্টা করছেন, একটা হলুদ রঙের কাপড়ের টুকরো নেবেন, সেখানে একটু মসুর ডাল রাখবেন, গুঁড়ো হলুদ রাখবেন, সিঁদুর রাখবেন আর লবঙ্গ রাখবেন। হলুদ কাপড়টা ভালো করে মুড়িয়ে আপনাদের যার বিবাহ হচ্ছে না, সে পাত্র হোক বা পাত্রী হোক, তার বালিশের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন। দেখবেন 90 থেকে 120 দিনের মধ্যে বিবাহের ক্ষেত্রে ভালো যোগ আসবে। যারা আর্থিক উন্নতি করতে পারছেন না, চেষ্টা করছেন কিন্তু আর্থিক অবস্থা ভালো হচ্ছে না, তারা একটা ভূজ্যপত্র নেবেন। ভূজ্যপত্র 10 টাকা ভাণ্ডারে কিনতে পাওয়া যায়। ভূজ্যপত্রের মধ্যে আপনার নাম গোত্র লিখবেন। সেই ভূজ্যপত্রের মধ্যে কুবেরের মন্ত্র লিখবেন, কুবের মন্ত্র বা লক্ষ্মী মন্ত্র লিখবেন। এখন কুবের মন্ত্র, লক্ষ্মী মন্ত্র আপনারা ইউটিউব সার্চ করলে বা যে কোনো বইয়ের দোকানে পাবেন। কুবেরের মন্ত্র বা লক্ষ্মীর মন্ত্র একটা ভূজ্যপত্রের মধ্যে লিখবেন এবং সেখানে আপনাদের নাম গোত্র লিখবেন। সেখানে একটুখানি কাঁচি হলুদের ফোঁটা দেবেন। সেই ভূজ্যপত্রটা একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়িয়ে আপনাদের বালিশের মধ্যে রেখে দেবেন। দেখুন আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে, অবশ্যই হবে। এ তো বেদের কথা, তো আমার কথা নয়, এ তো বেদের কথা। এবং এই জ্যোতিষশাস্ত্র কিন্তু সম্পূর্ণ বেদের শাস্ত্র। তাই বলি, প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন এবং আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করুন, আপনাদের সমস্যার সমাধান আপনারা নিজেরা করুন। এজন্য কোথাও গিয়ে কোনো শ্মশানে যেতে হয় না। এই বৈদিক পূজা অর্চনাগুলি আপনারা ঘরে বসেই করতে পারেন। আপনাদের যদি কোনো গ্রহগত সমস্যা হয়, যদি দেখা যায় যে সেটি আপনার কোনো গ্রহগত সমস্যা, কালসর্পযোগ, গজকেশরী যোগ, বীজ যোগ, কেমুদ্রুম যোগ, এই যোগগুলো তো আমরা ইচ্ছা করে নিয়ে আসিনি, এগুলো প্রকৃতি আমাদেরকে দিয়েছে। যে যোগগুলোর জন্য আমরা এগোতে পারছি না, আমাদের সমস্যা হচ্ছে, যদি সেটা গ্রহগত সমস্যা হয় এবং সেই প্রতিকারগুলি যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু 100 ভাগ নয়, লক্ষ ভাগ নয়, কোটি ভাগ ফল পাবেন। কোটি ভাগের প্রতিকার হয়। আমরা জানি প্রতিকার মানে কি, একটা মুক্ত পড়লাম, একটা প্রবাল পড়লাম, প্রতিকার হয়ে গেল, একটা কবচ পড়লাম, প্রতিকার হয়ে গেল না। প্রতিকার মানে আপনাদের সমস্যার সমাধান আপনারা করবেন, নিজের প্রতিকার নিজে করবেন, নিজের সমস্যার সমাধান নিজে করবেন। এবং প্রকৃত জ্যোতিষী কি করে করবেন, কোন উপায় করবেন, কোন দ্রব্য দিয়ে করবেন, কিভাবে করবেন, কাজগুলো করার পরে কি করবেন, এগুলো কোনো প্রকৃত জ্যোতিষীকে আপনাদেরকে বলে দেবে। এজন্য আপনাদের প্রতিকার আপনারা নিজেরা করুন এবং প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন। প্রকৃত জ্যোতিষী চিনতে আপনারা ভুল করছেন, লক্ষ লক্ষ টাকা খরচা করছেন, বিশ্বাস নিয়ে যাচ্ছেন। জ্যোতিষ মানে হচ্ছে আলো, জ্যোতি কথাটা শব্দ হচ্ছে আলো, কিন্তু আপনারা
আলোর পথ তো দেখছেন না, অন্ধকারের দিকে চলে যাচ্ছেন। অনেক ভালো ভালো জ্যোতিষী আছে, অনেক বড় বড় জ্যোতিষী আছে, আমার থেকেও অনেক বড় বড় জ্যোতিষী আছে। আপনারা প্রকৃত জ্যোতিষী চিনতে শিখুন, এবং এতে কি হবে, আপনাদের সমস্যার সমাধান হবে। আপনারা নিজের প্রতিকার নিজে করতে পারবেন। ভালো থাকবেন সবাই। সবাইকে আমার নমস্কার, প্রণাম এবং জয়গুরু।